আপনাদের দেখানোর স্বার্থে মিরপুর 1 নম্বর থেকে ভিডিওটা শুরু করলাম কারফিউর পরিস্থিতি দেখানোর জন্য। পুরো ভিডিওটার সাথে থাকুন। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন রাজারবাগ পর্যন্ত। মিরপুর 1 নম্বর থেকে রাজারবাগ পর্যন্ত কারফিউর পরিস্থিতি দেখুন। কারফিউ শিথিল হয়ে গেছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি কি আর বলবো, উবার পাঠাও যারা ইউজ করত তাদের করুণ পরিস্থিতি। তারা পারছে না কারোর সাথে বলতে আবার সইতে। যাদের রেন্টেকার আছে তারা তো ডিদার্সে টিপ মেরেই যাচ্ছে, আর যাদের রেন্টেকার নাই, যাদের পরিচিত নাই রেন্টেকারে, তারা তো না খেয়ে মরছে। এখন আমি বলতে পারি তাদের এখন দুর্ভিক্ষ। এই যে আমার একজন পরিচিত আছে, সে আমাকে ফোন দিল 2-1 দিন আগে, দিয়ে বলল নেট কবে চালু করবে। আমি বলছি আমি তো বলতে পারি না কবে চালু করবে, এটা সরকারের হাতে। বললো সরকারের হাতে তো বুঝলাম, কিন্তু আমাদের পরিস্থিতি তো দেখবে তারা। এখন যদি উবারটা অথবা শুধু উবারটাও চালু করে দিত তাও তো হতো, আমরা খেতে পারতাম। যে আপনার একটা বিষয় দেখুন, এই যে গাড়িতে মালামালগুলি, এটা হয়তো মধ্যবিত্ত পরিবারের একটা মালসামালা। এখন তারা বাসা পাল্টাচ্ছে কেন? এখন এই পরিস্থিতির কারণে ঢাকা শহরে চলাটাই মুশকিল। এই জন্য তারা হয়তো বাসা চেঞ্জ করে চলে যাচ্ছে গ্রামে। দেখুন কতটা অসহায় না হলে তারা এভাবে যেতে পারে। যাক, সবকিছুতে আলহামদুলিল্লাহ, এটাই নিয়তি।
তো প্রাইভেট জব করি, এই জন্যে আমার গ্রামে যেতে হচ্ছে না। নাহলে এই এক সপ্তাহ আমি কি খেতাম যদি প্রাইভেট জব না করতাম। সাপোজ আমি যদি উবার চালাইতাম তাহলে আমি কি করতাম আপনারাই বলেন। এই যে তারা বাইকার ভাইরা পাঠাও চালায়, তারা এখন খালি খালি ঘুরছে। হয়তো কোনো এক স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে দামাদামি করে পরবর্তীতে লোক উঠাবে। দোয়া করি সবকিছু শিথিল হয়ে যাক, আগের মতোই ফিরে আসুক সবকিছু। সবাই উবার চালাইতো যেমন ভাবে, পাঠাও যেমন ভাবে চালাইতো এমন ভাবে চালানো শুরু করুক। দোয়া করি সবকিছুই শিথিল হয়ে যাক। আপনারাও দোয়া করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যে হালাল ইনকাম করতে পারি, হালাল হারাম বেচে ইনকাম করতে পারি। হালাল 1 টাকা হলেও আপনার কাছে থাকবে আর এটার হিসাব দিতে পারবেন, কিন্তু হারাম যদি 100 টাকা ইনকাম করেন তাহলে হিসাব দিতে পারবেন না। দুনিয়াতেও হিসাব দিতে পারবেন না, আখিরাতেও হিসাব দিতে পারবেন না। এই জন্য হালাল ইনকাম করার চেষ্টা করি আমরা সবাই, হারাম থেকে দূরে থাকি। গাড়ি চলছে, পাঠাও ওভার চলছে না, কারণ নেট যদি বন্ধ থাকে তাহলে কিভাবে পাঠাও উবার চলবে। এই দেখুন একটা বাইক যাচ্ছে, হয়তো কোনো স্ট্যান্ড থেকে দামাদামি করে কিছু টাকা কমে নিয়ে যাচ্ছে, অ্যাপস থেকে কিছু টাকা কমে নিয়ে যাচ্ছে। আজাদ স্যার, কলরবের প্রতিষ্ঠাতা, তিনি একটা গজল গাইছিল, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই। এই যে এখনো পর্যন্ত সংসদ ভবনের এরিয়া সিকিউরিটিতে ভরা আছে, দেখুন এখনো পর্যন্ত। এখন আমি ভিতর দিয়ে যেতে হচ্ছে। আমি চেয়েছিলাম সংসদ ভবনের ভিতর দিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু কিচ্ছু করার নাই। ওই দিক দিয়ে যেতাম, এটাই তো ভালো ছিল, আগারগাঁও দিয়ে। এদিক দিয়ে এসেই তো ঝামেলায় পড়ে গেলাম রে ভাই। যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যেই বলছি, সংসদ ভবনের এরিয়ার ভিতরে আসবেন না কেউ। এখানে কড়া নিরাপত্তা আছে,
এখানে প্রচুর জ্যাম। সংসদ ভবনের এরিয়াটা বন্ধ করে দেওয়াতে আসাদ গেটের ভিতর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। এখন এদিক দিয়ে দিয়েছে, এখন কোথায় গিয়ে উঠবো আল্লাহই জানে। হয়তো ধানমন্ডি গিয়ে উঠতে হবে। আমি জ্যামের রাস্তাটা স্কিপ করব। যতই যা হোক না কেন আমি চেষ্টা করব সংসদ ভবনের ওইদিকে অথবা বিজয় সরণির ওদিক দিয়ে যাওয়ার জন্য। আমি এখন আছি আসাদ গেটের এদিকে, আসাদ গেটের ভিতর দিয়ে যাচ্ছি। সংসদ ভবনের এরিয়া সব কিছু ব্লক করে রেখেছে। আমার ডাইন সাইড হচ্ছে নূরজাহান রোড, আমি এদিক দিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি, সোজাই যেতে হবে। আর কি করার, প্রধানমন্ত্রী সরকার বন্ধ করে দিয়েছে সব গেট। ভোগান্তি শুধু আমাদের। ভোগান্তি শুধু আমাদের, আর কারণ না ভোগান্তি। যদি এদিক দিয়ে যায় কি হবে আল্লাহই জানে, এদিক দিয়ে যেতে দেয় কিনা। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, সব কইরা দেখো গো কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ সঙ্গীতে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ সঙ্গীতে গেছে। কি জব দিবি রে তুই আল্লাহরই কাছে, আই কি জব দিবি রে তুই আল্লাহরই কাছে। আচ্ছা, সোজাও বন্ধ, সব দিকে বিজিবি মোতায়েন করেছে। আমার একটা কথা, বিজিবি থাকে সীমান্ত রক্ষী, সীমান্ত রক্ষার কারণে, সীমান্ত রক্ষার জন্য। এখন দেখছি বাংলাদেশের সব জায়গায় বিজিবি। এটা কি সীমান্ত? এই যে সামনে দেখবেন সেই বর্বর বাহিনীর, এই যে দেখুন বর্বর বাহিনীর কি অবস্থা দেখুন। আজকে আমার সঙ্গেই থাকুন, ঢাকা শহরের পুরো দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন আমি যাব সংসদ ভবনের ওই দিকেই, দেখা যাক কি হয়। ওই যে সামনে একটা পুলিশের ভ্যান দেখতে পাচ্ছি, যেটা দিয়ে গুলি করে। এই যে সেনাবাহিনী, দেখুন সেনাবাহিনী টহলরত অবস্থায় আছে, সব চেকপোস্ট করতেছে, চেকপোস্টে চেক করতেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর চেকপোস্ট অব্যাহত রয়েছে, যাকে খুশি তাকেই চেক করতেছে। আজকে চেকের কোনো বিকল্প নাই। আজকে শুক্রবার, কেউ কেউ বাইতুল মোকাররম যাচ্ছে, কেউ কেউ কি সবাই তো বাইতুল মোকাররম যাবে আজকে, অধিকাংশই। চেকপোস্টের বিকল্প নাই তো আজকে, সব জায়গায় চেকপোস্ট চেক করতেছে। আপনাদেরকে বলেছিলাম আমি বিজয় সরণি দিয়ে যাব, তা মনে আর হলো না।
কারণ এই যে দেখুন সংসদ ভবনের মুখেই, এইদিকে হচ্ছে সংসদ ভবন, বাম দিকে দেখানো যাবে না, বিজিবির কড়া নিরাপত্তা রয়েছে। যাক, সবকিছুতেই আলহামদুলিল্লাহ। আমাকে কোথায় চেক করে আল্লাহই জানে, তারাই জানে। দেখুন আজকে সব দিকে আর্মি বিজিবি, আর্মি বিজিবি, সব দিকে দেখুন কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে। এটা যেন মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র, যুদ্ধে পরিণত হয়েছে। যেভাবে রয়েছে বস্তার উপরে হাঁটুটা গেড়ে বসে আছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের যুদ্ধ থেমেছে, এজন্য কড়া নিরাপত্তা আছে বাংলাদেশে। আমি আপনাদেরকে বলছিলাম প্রথমেই যে আপনারা আজকে সবকিছুই দেখতে পাবেন আমার এক ভিডিওর ভিতরে। মনোযোগ সহকারে দেখুন, তাহলে সবকিছুই দেখতে পাবেন। এটা হচ্ছে ফার্ম গেট। দেখা যাক কারওয়ান বাজার কি পরিস্থিতি। আপনাদেরকে কারওয়ান বাজারের পরিস্থিতিও দেখাবো, সাথেই থাকুন। কারওয়ান বাজারের পরিস্থিতিও দেখাবো আপনাদেরকে। এটা আছে ফার্ম গেট, ফার্ম গেট এলাকা। এই যে দেখতেছেন এই উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস, তার ওই পাশে আছে মেট্রো রেল। কিন্তু শুনেছি মেট্রো রেল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 বছরের আগে কাজ শেষ হবে না। মিরপুরবাসী আপনারা সবাই একটা একটা করে গাড়ি কিনে ফেলান, কারণ আপনার তো এলিভেটেড এক্সপ্রেস দিয়ে অথবা মেট্রো রেল দিয়ে চলতে পারবেন না 1 বছর। 1 বছরের জন্য একটা গাড়ি কিনে ফেলান। যে টাকা সঞ্চয় করেছেন ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলান। আপনি পাঠাও উবার মারলেন, অফিসে যাওয়া আসা করলেন, আর যদি টাকা না থাকে তাহলে লোন করে একটা গাড়ি কিনে ফেলান। আমি বলছি ভালোই হবে। বাসায় যাওয়া আসার জন্য, অফিস থেকে আসা, এখন আপনি একটা টিপও নিয়ে যেতে পারবেন উবারে। একটা টিপ নিলে আপনার 650 টাকা, যাই তেল খরচটা তো হলো আপনার। এটাই করেন। সত্য কথা বলতে মানা। এই যে কারওয়ান বাজার চলে আসছি। কারওয়ান বাজারের পরিস্থিতি ভালোই আছে, রানিং এ আছে সব গাড়ি। বিজিবি নাই, আর্মি নাই, পুলিশও নাই, চেকপোস্ট নাই। এখন দিকে কড়া নিরাপত্তা নাই, শুধু সংসদ ভবনের ওইটুকুই কড়া নিরাপত্তা আছে। আর হয়তো ওইদিকে থাকতে পারে, ওই ইসের দিকে
সুপ্রিম কোর্টের ওইদিকে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলা মোটর দিয়ে যাচ্ছি। এখানে কিছু কিছু গাড়ি আছে ঠিক করার জন্য নিয়ে আসছে। যাক, পরিস্থিতি ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। নম্বর দিয়ে আসতে হতো, 10 নম্বরের পরিস্থিতি আপনাদেরকে দেখাতে হতো। দেখি যাওয়ার সময় দেখাবো ইনশাআল্লাহ। এটা মগবাজার ফ্লাইওভার। দিয়ে গেলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালো, হয়তো উপর দিয়ে যাচ্ছি। স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। আরেকটা বিষয়, মহিলারা যে বাইক চালায়, এদের যে লাইসেন্স দেয় কিভাবে আমি বুঝি না। তাদের তো মাথায় সেন্স কম, এদেরকে লাইসেন্স দেওয়াই ঠিক না। এই যে দেখুন কিভাবে যাচ্ছে এই মহিলাটা। তাও কি করবে, বাংলাদেশের অবস্থা। এই যে বাসে উঠলে হ্যারাসমেন্ট হয় মহিলারা, এই জন্য নিজে একটা বাইক কিনে নিল, শিখে কিনে নিল। এটাই আমিও বেস্ট মনে করি মহিলাদের জন্য। সাথেই থাকো। কিছু সংখ্যক বাস চলছে। এরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লোক নামায়, উঠায়। মালিবাগ ফ্লাইওভার মৌচাক। আমার সাথে আপনারা থাকবেন মুগদা মেডিকেল কলেজ পর্যন্ত।
দেখি সেখানকার পরিস্থিতি কেমন। পরিস্থিতি স্বাভাবিকই আছে। রাজারবাগ কাদিয়ানীদের আস্থানা। এই যে দেখুন, কাদিয়ানীদের ব্যবসা বন্ধ নাই। তো যাই হোক, সরকারও তাদের পক্ষে, কাদিয়ানীদের পক্ষে। আজকে 26 তারিখ। রাস্তার পরিস্থিতি তো আপনারা দেখলেন। এই যে খলিল মাংস বিতান, যে ভাইরাল খলিল, এই খিলগাঁও ফ্লাইওভারে উঠছি। আকাশটা অনেক সুন্দর আজকে, মাশাআল্লাহ। সুন্দর প্রতিদিনকার তুলনায় আজকের আকাশটা। রিক্সা ও ফ্লাইওভার। লেখা আছে পুলিশ, তো পুলিশ কিনা, পুলিশ যেহেতু হেলমেট নাই সেহেতু সে পুলিশ আমরা ধরেই নিব, কারণ পুলিশদের হেলমেট লাগে না। পুলিশরা তো মরবে না, হেলমেট মাথা দিয়ে কি করবে? আর ওদের তো ট্রাফিক ধরবেও না। তো আর হেলমেট লাগে না। আমরা হেলমেট পরি কেন বাইকে? নিজের সেফটির জন্য, যেন কোনো এক গাড়ি অথবা মোটরসাইকেল থেকে পড়ে গেলে আমাদের মাথায় যেন আঘাত না লাগে, এই জন্য আমরা হেলমেট পরে থাকি। কিন্তু তারা নিজেকে কি মনে করে? যে আমার হেলমেট পরা লাগবে না।
মানুষের দোয়া আছে ওদের সাথে, পুলিশদের সাথে। সব পুলিশ না, এদের শুনছি যে পুলিশটা আবু সাইদ ভাইকে গুলি মেরেছিল, সে পুলিশের বউ নাকি তাকে তালাক দিয়েছে। আবু সাইদ ভাইয়ের খুনিকে তার ওয়াইফে তালাক দিয়েছে। আমি মনে করি এটাই ভালো হয়েছে, আপুটা অনেক ভালো করেছে। আমি ওই আপুর জন্য দোয়া করি, কারণ সেই আপুটা হয়তো তার ছেলের জন্যে, ছেলের ভালোর জন্যে তাকে তালাক দিয়েছে। কারণ তাকে তো আজীবনই বলবে যে আবু সাইদ ভাইয়ের খুনির স্ত্রী, এই জন্য হয়তো তাকে তালাক দিয়েছে। যাই হোক, আমি মুগদা পর্যন্ত চলে আসলাম। এদিকে কোথাও কোনো ঝামেলা নাই, আপনারা নিশ্চিন্তে চলতে পারেন, কিন্তু সংসদ ভবন এরিয়াটা আপনারা অ্যাভয়েড করে চলুন। ওকে, যে আমার বাম সাইডেই জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, তারপরেই আছে মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।